যখন চিল্লায় মানুষ আমাদেরকে গালি দেয়। কেন দেয়? গত 1.5 বছর 2 বছরে অনেক সুবিধাভোগী তো স্যান্ডেল পরা থেকে শুরু করে এলিয়ানের পাঞ্জাবি পরা, তারপর হচ্ছে আপনার কি জানি বলে 20 টাকার ভাত খাওয়া থেকে শুরু করে আপনার হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ওয়েস্টিনে হচ্ছে হাঁসের মাংস খাওয়া পর্যন্ত আমরা অনেক হিস্টোরি দেখেছি। আর আমরা তো আগেও যেরকম ছিলাম, আমাদের বাপ মা আমাদেরকে তাদের পরিশ্রমের টাকা দিয়ে পড়িয়েছে, এখনো সেম। শুধু দর্শক, বার্তা যোগের নিয়মিত আয়োজন কথাবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহজাদি ফান্নানার কথা। শুরুতে একেবারে কাম টু দ্য পয়েন্টে চলে যায় যে বেসরকারি জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়ক ছিল তাদের কিন্তু বড় একটি ভূমিকা ছিল, কিন্তু তার কিছুদিন পর থেকে দেখা গেল যে তাদের সেই ভূমিকাটা অতটা চোখে পড়ার মতো নয়। কেন আপনারা পিছিয়ে গেলেন কেন? দেখেন, জুলাই আন্দোলনটা পুরোটাই ছিল শিক্ষার্থী বা শিক্ষকের বা ইন্ডিভিজুয়াল কারো না, সেটা হচ্ছে শিক্ষার্থীদের একটা আবেগ ছিল। কেন আবেগ ছিল? কারণ প্রথম যেটা চলেছে সেটা ছিল কোটা নিয়ে। যে কোনো মানুষের মৌলিক অধিকার যে সে পরীক্ষা দিবে, একটা শিক্ষার্থীর চাহিদা কি থাকে, সে পরীক্ষা দিবে, সে ক্যাডার হবে, সে হচ্ছে সরকারি চাকরি করবে, এটা সরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের চাহিদা থাকে। বাট প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা কিন্তু ব্যতিক্রম ধর্মাবলম্বী দেখেছি সবসময়। আমরা প্রথম থেকেই বিশ্বাস করি যে আমরা গ্র্যাজুয়েশন করব, দেশের বাইরে চলে যাব, এখানে সেট হয়ে যাব। কিন্তু দেশের প্রতি ভালোবাসা আসলে সবার আছে। যখন আমরা দেখি একটা দেশে একটা সরকার তার সাধারণ জনগণের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে কোনো ধরনের অকারেন্স ঘটানো ছাড়া, সেটি আসলে কখনো অ্যাকসেপ্টেবল না। তো প্রথম থেকেই যখন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেমেছিল, আমরা জানি যে এই জন্যই নেমেছিল। তো সেই জায়গায় আসলে কমে যাওয়ার তাদের যে আশা বা আকাঙ্ক্ষা ছিল, সেটি ছিল যে একটি স্বৈরাচারী সরকারের পতন এবং পরবর্তীতে সংস্কার। যখন তারা হচ্ছে ধাপে ধাপে সংস্কারের যে প্রসিডিউর, সেটি তাদের চোখে না পড়ার কারণে তারা আস্তে আস্তে পিছিয়ে গিয়েছে। কারণ আমরা কিন্তু আন্দোলন পরবর্তীতে যদি আপনি দেখেন, আমরা কিন্তু দেখেছি যে যারা ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, প্রাইভেট ইউনিভার্সিটির বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, ভালো ভালো জায়গায় জব করছে, তারা কিন্তু বলছিল যে আমরা দেশে ফিরে যাব, আমরা দেশের জন্য কিছু করব। কিন্তু এই যে করার যে আকাঙ্ক্ষা, সেটি শেষ হয়ে যাওয়ার পিছনে একটি মাত্রই কারণ, পলিটিক্যাল যে পরিবর্তনটা আসার কথা সেটি আসেনি। আচ্ছা, আমরা কিন্তু শুরু থেকে দেখেছিলাম যে যখন পট পরিবর্তন হলো তখন সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপনাদের যে অবদানটা ছিল সেটা যেমন স্থিমিত হয়ে গেছিল, কিন্তু পরবর্তী স্টেপে আরও কিছুটা সামনে এগোনোর পর এখন বর্তমানে প্রেক্ষাপটে বলাই চলে যে একেবারেই আপনাদের ভূমিকাটা অতটা নেই বললেও চলে। এখন একটা কথা বলবো, এই কথাটা হয়তো অনেকের ভালো লাগবে না, আমাকে কটূক্তি করবে, আমি আর কিছু যায় আসে না, কিন্তু এটা স্পষ্ট কথা যে যারা বলে যে সরকারের সাথে আপনাদের ভূমিকা ছিল, এই কথাটা বলাটাই ভুল। কেন ভুল? কারণ হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়ের ততাধিক স্টুডেন্ট মারা যায়নি যত স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটির মারা গিয়েছে, প্রাইভেট স্কুল কলেজের মারা গিয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে ছিল না যখন প্রাইভেট ছিল, তারা যদি থেকেও থাকে তারা আমাদের সাথে ছিল, কারণ তাদের আন্দোলন স্থির ছিল। সো আমরা যখনই বারবার এই কথাটা বলি, আগে বলতাম একসাথে, কিন্তু একসাথে বলা বন্ধ করে দিয়েছি সেদিন থেকে যেদিন হচ্ছে তারা হচ্ছে রাজনৈতিক বা অরাজনৈতিক বিভিন্ন দেশমাতৃক যেই ধরনের সিদ্ধান্তগুলো আছে সেগুলো থেকে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে অ্যাভয়েড করা শুরু করলো। তা আপনি বলতে পারবেন যে একটা সমাবেশ, একটা আলোচনা সভা কোথাও কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে সরকার কেন্দ্রিক ঘোষণা হয়েছে? হয়নি। কিন্তু টিএসসিতে বলেন, সেই হচ্ছে ইয়াতে বলেন, ডাকসু ইলেকশন বলেন, প্রত্যেকটা সরকারের কনসার্ন আছে। কেন? এটা তো সরকারের কাজ হওয়ার কথা না। সরকারের কাজ হওয়ার কথা দেশের সংস্করণ। যদি হচ্ছে তারা আসলে ইউনিভার্সিটিগুলো সংস্করণ করতে চায়, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন এই প্রশ্নটা আসলো না যে হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইডে যেরকম অক্সফোর্ড বা হচ্ছে আপনার যে প্রথম সারির যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে যেমন হচ্ছে স্টুডেন্ট প্যানেল আছে যারা সিদ্ধান্ত গ্রহণ করে ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির বাইরে, সেটি কেন প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে তারা বললো না? বলেনি। এই যে জায়গাটা, আপনারা যখন বলেন যে প্রাইভেটের সাথে পাবলিকের সাথে প্রাইভেট ছিল, না, প্রাইভেটের পিছনে পাবলিক ছিল, কারণ তারা করেছে কোটা আন্দোলন। আমরা প্রথম থেকে করেছি যে মানুষের বাক স্বাধীনতার আন্দোলন, একটি স্বৈরাচারের সরকারের বিরুদ্ধে আন্দোলন। হ্যাঁ, আমরা তাদের যেই অবদান তাকে অস্বীকার করি না, কিন্তু তাদের স্বার্থ ছিল, আমরা নিঃস্বার্থভাবে ছিলাম। তো আমরা কারো পিছনে দাঁড়াইনি, আমাদের পিছনে মানুষ দাঁড়াতে বাধ্য হয়েছে, কারণ তাদের জায়গা থেকে তারা দাঁড়াতে পারেনি।
আচ্ছা এবং সেই জায়গাটা যেই মুহূর্তে অস্বীকার করা শুরু করেছে তখন আসলে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমরা সরতে দেখেছি। তারা বলে প্রাইভেটের অনেক ভূমিকা আছে, কিন্তু উপদেষ্টা প্যানেল বলেন, পলিসি মেকিং বলেন, ডিসিশন মেকিং বলেন, কোথাও কি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দেখেছেন? আপনারা আন্দোলনে যাদেরকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে চিনেন তার মধ্যে কয়জনকে আন্দোলনের পরে দেখেছেন? আন্দোলনের পরে কিছু মানুষ নিজেদের কি বলবো সুবিধা ভোগীর মতো হচ্ছে সরকারি ইউনিভার্সিটিগুলোর সাথে লিয়াজো মেনটেন করে নিজেদের জায়গা করেছিলেন। তাদের বাইরে আপনি বলতে পারবেন না যে আন্দোলনে যাদের ছবিগুলো আমরা দেখি বিভিন্ন জায়গায় ডকুমেন্টারিতে, সেই মানুষগুলোকে কিন্তু কখনো সরকার বা সরকার তথাকথিত কোনো ডকুমেন্টারিতে কোনো কাজে কোথাও কোনোভাবে ইনভলভ করা হয়নি। তাদেরকে কখনো ডাকা হয়নি যে চলেন আমরা আলোচনা করি আপনারা কি চান। 18 কোটি মানুষের সরকার, কারণ নর্মালি সরকার যখন গঠন হয় গণতান্ত্রিক ভোটে তখন হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক পার্সেন্টেজ, ধরেন 70% ভোট পেয়ে একটা সরকার গঠন হয়, কিন্তু সেটা একটা দল বেসিস হয়ে হয়। কারণ আপনার দল জিতে গেছে, আপনি ভালো হন খারাপ হন, আপনি কিন্তু ক্ষমতায় আছেন, আচ্ছা ডাজন্ট ম্যাটার। কিন্তু যখন এই সরকারটা গঠন হয় জুলাইয়ের পরে, সেই সরকারটা কিন্তু 18 কোটি মানুষের সরকার। কারণ এটা কোনো রাজনৈতিক দলের সরকার না যে একজন থাকলে 5 জন সুবিধা পাবে, এটা কোনো মতের আদর্শের সরকার না। তাহলে এই সরকারটা গঠন করার সময় ডক্টর ইউনূস স্যার ছাড়া বাকি যাদেরকে বসানো হয়েছে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কয়জনকে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে? কেন একটা ওপেন ভোট করা যেত না যে আমরা কাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চাই? সেই অপশন কি রাখা যেত না? 2 বছরে কি এইটা করা সম্ভব হয়নি? অবশ্যই হতো। এই জন্যই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা শুধু না, আন্দোলনে কিন্তু সরকারি বেসরকারি চাকরিজীবী বলেন, ব্যবসার লোক বলেন, পথশিশুরা বলেন, সবার ভূমিকা ছিল। প্রত্যেকেই কিন্তু আন্দোলনের পরে সংস্কার চেয়েছিল, কিন্তু প্রত্যেকটা মানুষ পিছিয়ে গেছে। প্রাইভেট কেন চোখে পড়ছে? কারণ আন্দোলনের সূত্রপাতটা যেই মুভমেন্টে আন্দোলনটাকে ত্বরান্বিত করা দরকার ছিল সেই মুভমেন্টে প্রাইভেট ছিল। সেই প্রাইভেটকে যখন তারা হচ্ছে অ্যাভয়েড করা শুরু করেছে, তারা হচ্ছে প্রশ্নবিদ্ধ করা শুরু করেছে, তারা হচ্ছে কোনো জায়গায় জায়গা দেয়নি, শুধু মুখেই স্বীকৃতি দিয়েছে, তখন কিন্তু বাকিরাও হচ্ছে সরে গিয়েছে যে না, এই জায়গায় কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে আপনারা কেন যখন দেখলেন যে আপনারা আস্তে ধীরে সরে যাচ্ছেন বা আপনাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কি আপনারা নতুন করে আবার সক্রিয় হতে পারতেন না? বা আপনাদের কি কোনো ভূমিকা ছিল না সেক্ষেত্রে? না আপনারা কেন বা মেনেই বা নিলেন কেন? দেখেন, মেনে নেওয়ার পিছনে যদি বলি, প্রথমেই একটা কথা বলবো, এখানে আমি সব সময়, এটা অনেকের খারাপ লাগতে পারে, আমি মিডিয়াকে ব্লেম করি। কেন ব্লেম করি আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যখন আন্দোলন হয় 6 জন শিক্ষার্থীকে বন্দি করা হয়। কে বন্দি করে সেটাও আমরা জানি, কোথায় বন্দি করে সেটাও আমরা জানি। তাদেরকে কি মেরে ফেলতে পারবে? পারবে না। একটা সরকারের কাছে যখন কেউ বন্দি থাকে, সরকার তাকে টর্চার করতে পারবে, মেরে ফেলতে পারবে না। কারণ মেরে ফেললে সরকারকে ইন্টারন্যাশনালভাবে জবাবদিহিতা করতে হবে, জাতিসংঘের কাছে জবাবদিহিতা করতে হবে, তাইলে কিন্তু তারা সেফ ছিল। কিন্তু আমরা যারা মাঠে ছিলাম তাদেরকে নিয়ে কোনো উচ্চবাচ্য কেউ করেনি। আমরা কিন্তু গুলির মুখে ছিলাম। আমাদেরকে মেরে ফেললে সরকারকে জবাবদিহিতা করতে হতো না কারো কাছে। সরকার আমাদেরকে মেরে ফেললে আমরা শেষ। কিন্তু ওই যে 5 জন 6 জনকে এখন মুকুট পরানো হয়েছে আন্দোলনের পরে, সেই মুকুটটা কিন্তু শুধু মুখে বলা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ডিজার্ভ করে, কিন্তু এটা কি সম্ভব ছিল না? অবশ্যই সম্ভব ছিল। প্রত্যেকটা জোনে রিপোর্টাররা ছিল, রিপোর্টাররা আমাদেরকে দেখলে বলে যে আপনার ভূমিকা অদম্য ছিল, কিন্তু সেই রিপোর্টাররা কি পারতো না আমাদেরকে ডেকে জিজ্ঞেস করতে যে আপনি কি চান? অ্যাকচুয়ালি কথা ঠিক আছে, কিন্তু আপনারাও বা কেন তাদেরকে মানে এখন যেভাবে বলছেন বা ওই সময় আপনারা যেভাবে বলেছেন, আপনারাও কেন সেটাকে টেনে নিয়ে আসেন না যে আমাদের কথাগুলো কেন? এটাও তো একটা মানে অধিকার আদায়ের মতোই। আপনারা কেন আপনাদের অধিকারটাকে আদায় করে আনেন? আমরা কিন্তু প্রথম থেকে অধিকার আদায় করতে চেয়েছি, কিন্তু আমাদের স্বার্থটা কিন্তু অন্য জায়গায় ছিল। আমাদের কিন্তু ক্ষমতার স্বার্থ ছিল না। আমরা এখন ক্ষমতার কথা কেন বলতেছি? কারণ আমরা দেখতেছি যে ক্ষমতায় থাকলেই সব সম্ভব, ক্ষমতায় না থাকলে আপনি যত কথাই বলেন সম্ভব না। প্রথম দিকে আমরা ভেবেছি যে ক্ষমতায় যেই থাকুক আমাদের কথা শুনলেই হবে, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কোটারও দরকার নেই, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের কোনো টাকারও দরকার নেই। যারা সরকারি ফান্ডে পড়ে না, তারা কারো কোটার মধ্যে কোনো ধরনের চাকরি নেয় না, কোটায় পড়াশোনা করে না, কোনো ধরনের সুবিধা সরকার কর্তৃক আমি খুবই মানে স্পষ্টভাবে বলতে পারবো আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে সাপোর্ট দিতে পারে, ফিনান্সিয়াল এইড দিতে পারে, কিন্তু এটা কিন্তু সরকার দিচ্ছে না, তারা আমাদের বডি অফ চেয়ারম্যান দিচ্ছে। সো আমরা সরকার থেকে কিছু নেই না। সো আমাদের যেটা ছিল যে আমাদের সরকারে বসার দরকার নেই, আমাদের কথা সরকার শুনলেই হবে। এবং প্রথম দিকে যখন সরকার এসেছে, সরকার কি বলেছে?
বলেছিল সংস্কারের কথাই তো বেশি বলেছিল। জি জি, প্রথম থেকে আমরা শুনেছি যে নির্বাচনের আলাপ পরে, আগে সংস্কার পরে নির্বাচন। এই যে তাদের ভয়েস রেঞ্জ, ধীরে ধীরে দেখলাম সেটা আস্তে আস্তে বিড়ালের প্রকৃতিতে ধারণ করলো। আচ্ছা আচ্ছা। সংস্কার আগে নির্বাচন পরে, এটা বলাই বন্ধ হয়ে গেল। সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীতে বসে আছে জ্ঞানী গুণী মানুষেরা, তারা হচ্ছে এটা বলা বন্ধ করে দিল। আচ্ছা, বন্ধ করে তারা নির্বাচনে ফোকাস করা শুরু করলো। গত 6 মাস থেকে কিন্তু নির্বাচন আমেজ চলছে। নির্বাচনে কে দেশে আসবে, কাকে একটু হাত বুলিয়ে দিলে হচ্ছে সে নির্বাচনে জিতবে, কাকে একটু হচ্ছে কার সাথে একটু লিয়াজো মেনটেন করলে উপকৃত হবে, এই যে লিয়াজো, এই যে প্রসিডিউর শুরু হলো। আমরা আস্তে আস্তে আমরা নাই হইনি, আমাদেরকে নাই করে ফেলা হচ্ছে। আপনারা বা সেই নাই হওয়াটাকে মেনে নিলেন কেন? যেহেতু আন্দোলনের সূত্র ধরেই তো এই পর্যায়ে আমরা এসেছি। আমরা তো মেনে নেইনি। আমরা কি কখনো বলেছি আমরা মেনে নিয়েছি? তাহলে সেই ভূমিকাটা তো মানে সক্রিয় নেই, মানে মাঠে তো আপনাদের সেই ভূমিকাটা ওইভাবে চোখে পড়ছে। আমরা ভূমিকাটা কিভাবে দেখাবো? আচ্ছা, আপনি বলেন, আপনি কি আমাকে বলতে পারবেন যে এখানে এই উপায়ে আপনার ভূমিকাটা দেখাতে পারেন? না, এটা তো আমরা রাজপথে যখন চিল্লাই মানুষ আমাদেরকে গালি দেয়। কেন দেয়? কারণ হচ্ছে অন্যদের উপর বিরক্ত, তাই আমাদেরকে গালি দেয়। আচ্ছা, আমরা তখন কি করব? আমরা তো কোনো সুবিধা পাইনি। গত 1.5 বছর 2 বছরে অনেক সুবিধাভোগী তো, স্যান্ডেল পরা থেকে শুরু করে এলিয়েনের পাঞ্জাবি পরা, তারপর হচ্ছে আপনার কি জানে বলে 20 টাকার ভাত খাওয়া থেকে শুরু করে আপনার হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ওয়েস্টিনে হচ্ছে হাঁসের মাংস খাওয়া পর্যন্ত আমরা অনেক হিস্টোরি দেখেছি। আর আমরা তো আগেও যেরকম ছিলাম, আমাদের বাপ মা আমাদেরকে তাদের পরিশ্রমের টাকা দিয়ে পড়িয়েছে, এখনো সেম। তো তাহলে বর্তমান প্রেক্ষাপটে আসলে আপনাদের মানে কার্যকারিতা, মানে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? দেখেন, আমাদের বর্তমান কার্যকরিতা আমরা সংস্কার দেখতে পাইনি। আচ্ছা, আমাদের সংস্কারের আশাই হচ্ছে আস্তে আস্তে মানে নিভু প্রদীপের মতো হয়ে গেছে, যেটা কোনোভাবেই জ্বলছে না। আপনি যত কিছুই দেন, যত কিছুই বলেন, কারণ হচ্ছে ওই যে যারা হচ্ছে গুপ্ত ছিল, গুপ্ত বলতে আমি কোনো নির্দিষ্ট সংগঠনকে বোঝাচ্ছি না, মোটামুটি সবাই গুপ্ত ছিল। আওয়ামী লীগের সময় সবাই গুপ্ত ছিল, যে যতই বড় বড় গলায় কথা বলুক, সেটি হচ্ছে রাজনৈতিক হোক আর অরাজনৈতিক দলের লোকজন হোক, যারা হচ্ছে গভর্নমেন্টের সাথে ছিল না, তারা কিন্তু গুপ্তই ছিল। আন্দোলনের পরে তাদের ভয়েস শুনলে মনে হয় যে তারা না থাকলে আমরা আন্দোলনে দাঁড়াতেই পারতাম না। তাহলে এখন অবস্থানটা কি আপনাদের? এখন আমাদের অবস্থান কিন্তু সেই জায়গায়, আমরা সংস্কার এখনো আশা করি, চাই। আমাকে যদি এখনো কেউ বলে যে কি চাও, আমি বলবো আমি সংস্কার চাই। আমার গভর্নমেন্ট তো চেঞ্জ হওয়ার কথা না সংস্কার না করে। এই যে 1.5-2 বছরে আমাকে কি সংস্কারের কোনো মানে হচ্ছে একটা তো মানে সরকার যখন বসে একটা প্ল্যানিং শো করে, আমাকে কি সংস্কারের কোনো হচ্ছে রোড ম্যাপ শো করা হয়েছে? এখন পর্যন্ত যে মানুষটাকে সবচেয়ে আশা নিয়ে বসিয়েছিলাম, ডক্টর ইউনূস, তিনি আন্তর্জাতিকভাবে অনেক উপকার করেছে আমার দেশের, কিন্তু ন্যাশনালভাবে যেই ক্রাইসিসগুলো ছিল সেগুলো তো তার সমাধান করার কথা, সেগুলো নিয়ে তো সে কথা বলার কথা। সে কাদের সাথে কথা বলেছে? সে তো কখনো বলেনি যে আমি একটা ওপেন সেমিনার করব, তোমরা আসো, আমি তোমাদের কথা শুনবো। সেফটি ইস্যু আমি বুঝলাম, কিন্তু আমি সেমিনার যখন ঢুকবো আমাকে তো চেক করেই ঢুকানো হবে। রাখার তো যেত ওই ওপেন সেমিনার, রাখা যেত না? রাখেনি। তো বিভিন্ন সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা সরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কিন্তু আমরা দেখেছি যারা সমন্বয়ক মূল পদগুলোতে রয়েছে, তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দেখা করেছে, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু ওইভাবে আমাদেরকে দেওয়া হয়নি সুযোগ। আমি স্পষ্ট আপনার সামনে বলছি, আমরা বিভিন্ন সময় হচ্ছে রিকোয়েস্ট করেছি যে আমরা দেখা করতে চাই, আমরা কথা বলতে চাই, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির পরিবর্তন নিয়ে কথা বলতে চাই, আমাদেরকে সুযোগ দেওয়া। যখন আপনাদেরকে সুযোগ দেওয়া হলো না, তখন কি আপনারা সেগুলো নিয়ে মানে মাঠে কি সামনে এসছেন বা জানান দিয়েছেন সামাজিক মাধ্যমে যে আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, আমরা বঞ্চিত হচ্ছি, আমরা এই দাবিগুলো চাচ্ছি? তো আপনারা কি সেভাবে সক্রিয় হয়েছিলেন? বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছি, কিন্তু দেখেন একটা গণঅভ্যুত্থানের পরে আপনি যদি বলেন যে সরকার আমাকে দিচ্ছে না, করছে না, একদল কিন্তু সুবিধাভোগী থাকে যারা এখনো সুবিধা নিচ্ছে। ধরেন হচ্ছে সেটা পূর্ববর্তী হোক স্বৈরাচার আর পরবর্তী সরকার হোক, যে পরিবর্তনটা আমরা চাচ্ছি যারা করবে না, তারা কিন্তু সেই সুবিধার অপেক্ষায় থাকে যে আপনি আজকে বলবেন আপনার হাত ধরে একটা জিনিস পরিবর্তন হয়েছে, আপনি যখন পরিবর্তনটাকে প্রশ্নবিদ্ধ করেন তখন সেই পরিবর্তনটা বন্ধ হয়ে যায়।
কিন্তু সংস্কার কিন্তু হয় না। সেই পরিবর্তনটা কিভাবে করা যায় সেটা নিয়ে কেউ কথা বলে না। পরিবর্তনটা হয়নি, এই জন্য সেই পরিবর্তনটা আসলে ভ্যালিড ছিল না, এটা বলা হয়। সো আমরা যখন ওই ধরনের একটা সিচুয়েশনে দাঁড়িয়েছিলাম, তখন আসলে আমাদের কাছে সুযোগ ছিল না কথা বলার। আমরা চাইলেই কিছু বলতে পারতাম না। আমরা যদি মিডিয়ার সামনে এসে বলতাম যে আমাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না, তাহলে কি বলা হতো? যে আমরা স্বার্থপর, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আমরা। আবার একদল বলতো যে আমরা মিথ্যা ইয়া করে গভর্নমেন্ট সরিয়েছি, এখন আমাদেরকে গভর্নমেন্ট ঠাঁই দিচ্ছে না। আমরা তো পরিবর্তন চেয়েছি, যার জন্য আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু চুপ করে হজম করে গেছি। কিন্তু হজমের লিমিটটা তখন ক্রস হয়ে গেছে যখন আমরা 1.5 বছর পরে এসে দেখেছি আমাদের সহযোদ্ধাকে গুলি করে মেরে ফেলে। সেটার বিচার নিয়ে কথা হয় না, কিন্তু নির্বাচন নিয়ে কথা হয়। তো এখন তো সামনে একটা নির্বাচনী প্রচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ইশতেহারও ঘোষণা হয়ে গেছে, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। এই ক্ষেত্রে আপনাদের আসলে মানে ভূমিকাটা কি, আপনারা আসলে কিভাবে দেখছেন? দেখেন, আমার পার্সপেক্টিভে এখনো কিন্তু হা ভোট আর না ভোটকে কাউন্ট করা হয়। একটা জামাতের ভোট হা ভোট, বিএনপির ভোট না ভোট। এই যে কাউন্টিং প্রসিডিউর, কেউ কিন্তু জানে না হা ভোট কি, না ভোট কি। হা ভোট হলে গভর্নমেন্ট কিভাবে গঠন হবে, না ভোট হলে গভর্নমেন্ট কিভাবে গঠন হবে। এই যে শিক্ষাটা, এই যে পরিবর্তনের কথা আপনি বলছেন, সংস্কারের, এই শিক্ষাটা না দিয়ে আপনি কিভাবে নির্বাচন করছেন? কারণ যখন না ভোট হবে, তাহলে আমরা আবার সেই স্বৈরাচারী মনোভাবকে স্বীকৃতি দিচ্ছি। কিন্তু এটা তো মানুষ বুঝবে না। কারণ মানুষ হা ভোট বলতে কিছু ব্যক্তিকে বুঝে নিয়েছে, না ভোট বলতে কিছু ব্যক্তিকে বুঝে নিয়েছে। এই ব্যক্তিকেন্দ্রিক যে পলিটিক্স, এই পলিটিক্স যতদিন পরিবর্তন না হবে, এই নির্বাচনের কোনো ফলাফল আমরা পাবো না। হয়তোবা আজকে থেকে 10 বছর পরে এই ভিডিওটাই হয়তোবা আপনি দেখে মনে করবেন যে আমি এই কথাটা বলেছি, যে আবার গণঅভ্যুত্থান হবে, আবার সেম জিনিস হবে, আবার সরকার পতন হবে। এই সেম প্রসিডিউরে বাংলাদেশ আর কতদিন চলবে? কতদিন চলে এইটা সূত্র ধরে বলতে চাই, হা ভোট আর না ভোট, যেটা আপনি একটু আগে আমাদেরকে বললেন। তো এটা তো জনগণকে যেহেতু মানে জনগণ বুঝতে পারছে না, তো আপনাদের কি সেই দায়ভারটা নেই যে আপনারা জনগণের মাধ্যমে আপনাদের সরকারের অংশ? আপনি সরকারের অংশ নাই, কিন্তু আপনাদের তো একটা মানে একটা দল আছে, সমন্বয়কের আপনার দল। অনেকে বুঝছে, অনেকে বুঝছে না। এখানে একটু ভুল বলছেন, কারণ যখন এনসিপি গঠন হয়, তারপরে আসলে আমরা যারা বৈষম্য বিরোধী নিয়ে প্রথম থেকে বলেছি যে আমরা বৈষম্য বিরোধীকে আলাদা একটা প্ল্যাটফর্ম রাখতে চাই, তাদেরকে অনেক ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় মানে মাইনাস করা হয়েছে। আমাদের কিছু তথাকথিত বড় ভাই যারা উপদেষ্টা হয়ে ওই যে স্যান্ডেল থেকে নাইকিতে চলে এসেছে, তারা কিন্তু নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। এখন তারা কি পলিটিক্স করবে। কিন্তু এই যে আমরা যারা পিছিয়ে পড়েছি, তাদেরকে আসলে কে হেল্প করবে বলেন? আমি যে প্রচারণা করব, আমি যে বলবো যে হ্যাঁ ভোটটা আসলে কি, সেটির বিষয়ে আমাকে কে সাহায্য করবে? আপনি আজকে আমাকে ডেকেছেন, কিন্তু আজকে 5টা টপ নচ মিডিয়ার কাছে যান, তারা কাকে ডাকবে? যারা পলিটিক্যাল বিলং করে, যাদের ফেস ভ্যালু আছে, যারা টাকা খরচ করে হোক, টাকা চুরি করে হোক, বিভিন্নভাবে নিজেদের নাম কামিয়ে নিয়েছে। আচ্ছা, ধরেন তাকে নিয়ে মানুষ গালি দিচ্ছে, কিন্তু তার নাম আছে। আমার মতো ব্যক্তি যারা পিছিয়ে পড়া, যারা কখনো নিজের স্বার্থ দেখতে সামনে যায়নি, তাদেরকে কি ডাকবে? কখনোই ডাকবে না। তাদেরকে বলবে না যে আসেন আপনি একটু বলে যান যে হা ভোটটা আসলে কি। কেউ আমাকে ধরেন, সরকারের কি উচিত ছিল? সরকার যে হা ভোট প্রচারণা করছে, সেটার দায়িত্ব কাকে দেওয়া উচিত ছিল? ভালো প্রশ্ন বলেছেন, মানে ভালো কথাই বলেছেন। তো সেই পর্যায় থেকে অ্যাকচুয়ালি এখন মানে যে অবস্থা এখন চলছে, চলমান বিরাজমান, এখান থেকে আপনাদের আসলে ভূমিকাটা কেমন হতে পারে? বা আপনারা নিশ্চয়ই কোনো চিন্তা ভাবনা করেছেন যে আমরা এখন তাহলে এভাবে এগোবো, যেহেতু একটা সমন্বয়কারী দল, আপনারা কোনো না কোনো তো চিন্তা ভাবনা আপনাদের অবশ্যই আছে। দেখেন, আমাদের চিন্তা ভাবনা আসলে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত একটা গভর্নমেন্টের ওয়ার্ক প্রসিডিউর আমরা না দেখবো। আমাদের চিন্তা ভাবনায় কোনো লাভ হবে না। তাহলে আপনার লাভ হবে না বলে কি বসে থাকবেন নাকি? লাভ হবে না বলে বসে থাকবো বিষয়টা এরকম না, কিন্তু জিনিসটা আমি কথা বলেও কি লাভ হবে? আমি তো বলছি, ধরেন আমার সাথে 100টা মেয়ে ছিল, আচ্ছা, যারা অ্যাকচুয়ালি আপনার জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, যারা বলেছে যে তারা পরিবর্তনের জন্য কাজ করতে চায়। কেউ ম্যারিড, কেউ স্টুডেন্ট, কেউ জব হোল্ডার। তারা কোথায়? তারা এখন আসতে ভয় পায়। কারণ এই যে আমি আপনার এখানে ইন্টারভিউ দিয়েছি, আমার বোন তন্নি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তার পুরো মুখ রক্তাক্ত দেখে আমাদের ভিতরটা জ্বলে উঠেছিল। আমরা ভুলে গেছি তার ফেস এত তাড়াতাড়ি। তার বলা কথায় একটা দলের লোকজন কমেন্ট করে বেশ্যা।
আচ্ছা আচ্ছা। একটা দল কিভাবে দলের রিপ্রেজেন্টেটিভ ধরেন হচ্ছে সে কি বলবে, তারা বলবে যে এটা তো ফেক আইডি, কিন্তু পোস্ট করতেছে আপনার নাম নিয়ে, ড্রাইভারটা কে নিবে? আপনি নিবেন। যেই মেয়েটার রক্ত ঝরা মুখ দেখে আমরা ইমোশন গ্যাদার করে রাস্তায় নেমেছি, সেই মেয়েটাকে আপনি হচ্ছে প্রস্টিটিউট বলতেছেন। তাইলে আমার বাকি যেই মেয়েগুলা যাদেরকে আপনি কখনো দেখেনি নেই, তারা রাস্তায় দাঁড়ালে তো আপনি বাজে কথা বলতে কোনোদিন লিমিট রাখবেন না। আগের সরকার আমাদেরকে বলেছে এরকম, যখন আমরা হচ্ছে জুলাই নেমেছি, এখন কিছু দল আছে যারা হচ্ছে পরিবর্তনের কথা বললে এগুলো বলে। আচ্ছা আচ্ছা। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সেফটির দায়ভার কে নেবে? আপনি যে বলছেন যে আমরা কি করব, আমরা আমাদের যে জায়গা, আমাদের যে সেফটি, আমাদের যে হ্যারাসমেন্ট মুক্ত বাংলাদেশ, সেটার দায়ভারটা কে নিবে? কে নিবে? গভর্নমেন্ট আমাদেরকে ডেকেছে? ডাকেনি। এই যে নির্বাচন হবে, 3টা দল আছে, তারা কি আমাদেরকে ডেকেছে যে আপনারা কি চান? ডাকেনি। ধরেন তো আপনারা আচ্ছা, খুবই আলোচনার বিষয় যদি বলি, যে আপনার হচ্ছে এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে নির্বাচনের সবচেয়ে আলোচিত মুখ কারা? জামাত, এনসিপি আর হচ্ছে বিএনপি। বিএনপির কে? তারেক জিয়া। তিনিই তো একমাত্র পরিবর্তনের কথা বলছে। তার দলে তো অনেকে অনেক কিছু বলে, যেগুলো আমরা জুলাইয়ের হয়ে আমাদের খুব কষ্ট লাগে শুনতে, যে আমাদের হাত দিয়ে আপনারা এখানে এসেছেন, আপনারা এখন আমাদেরকে বলেন। সে যে পরিবর্তনের কথা বলে, সে কি প্রাইভেট ইউনিভার্সিটিতে তার দলের বাইরে লোকজনকে ডেকেছিল? ডাকেনি। তার যে সমাবেশ হয়েছে ইয়ুথ নিয়ে, সেখানে কিন্তু দেখবেন যতজন উঠে দাঁড়িয়েছে বলেছে আমার বাবা যুব দলের অমুক, আমার বাবা হচ্ছে অমুক জায়গার সভাপতি, আমার বাবা হচ্ছে অমুক জায়গার হচ্ছে কি, মানে এক একজন এক এক পদের তাদের সন্তানরা ইয়ুথ। বাট জিনিসটা কি এরকম হওয়ার কথা? এরকম তো হওয়ার কথা না। সে আসলেই যদি পরিবর্তন তারা চায়, সে আমাকে বলবে যে আসেন আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আসেন। সেম কিন্তু জামাতের ক্ষেত্রে। জামাতে ধরেন আজকে আমি গেলাম, আমাকে কালকে থেকে যদি বোরকা পড়তে হয়, এটা তো আমার দ্বারা সম্ভব না। সম্ভব না। তো আমি যখন জামাতের সাথে যাব, আমি যখন দেখবো যে আমার বোনকে হচ্ছে একটা যার পেজ থেকে জামাতের পোস্ট হচ্ছে, সেই লোকটা যখন আমার বোনকে বলছে যে সে প্রস্টিটিউট, যার রক্ত ঝরা মুখ দেখে আমার আবেগ কাজ করে, তখন তো আমি জামাতের কাছে যাব না। এনসিপি যারা জুলাইকে ধারণ করি বলে, ঠিক আছে, কোটি কোটি টাকার মামলা এক একজনের বিরুদ্ধে, মানে কোটি কোটি টাকার মানে মামলা না, সরি, কোটি কোটি টাকার হচ্ছে মানে যে তারা কোটি কোটি টাকা কামিয়েছে, এরকম একটা এলিগেশন তাদের বিরুদ্ধে আছে। সেখানে শহীদ পরিবারকে 10 লাখ টাকা দেয়। 10 লাখ টাকায় আজকের দিনে কোনো সংসার চলতে পারে? আর প্রত্যেকটা বাচ্চা কাচ্চা হচ্ছে সেই সংসারের, ধরেন হচ্ছে প্রত্যেকটা স্কুল কলেজ বা ভার্সিটির স্টুডেন্ট, তার বাবা মার 15, 17, 18, 20 বছরের সাধনা, সেটাকে আপনি 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি করছেন। তার বিচারও করলেন না, তাকে 10 লাখ টাকা দিয়ে বুঝ দিচ্ছেন। আপনি আসলে চাচ্ছেন কি? তাহলে আমরা কার সাথে যাব? কার সাথে আমরা বলবো যে আচ্ছা আমরা এই কথাটা বলতে চাই, আপনি শুনেন? নির্বাচন নিয়ে ব্যস্ত সরকারের, তো নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথাই না। সরকার এই যে ইউনূস সাহেব আন্তর্জাতিকভাবে এত পরিচিত একটা মুখ, আমরা ইউনূসকে বাহবা করে ডক্টর ইউনূস স্যার উনি আমাদের পরিবর্তন করবে এটি বলে বাংলাদেশে এনেছিলাম। সংস্কারের কোন কোন ধাপ সে করেছে সেটি তো তাকে আগে বলে তারপরে নামতে হবে। সে তো বলা ছাড়া নামতে পারবে না তার আসন থেকে। তাকে বলতে হবে সে কি কি পরিবর্তন করেছে, কি কি পরিবর্তন বাকি, সেটা কিভাবে করবে, কিভাবে হচ্ছে সে সেটার হচ্ছে কনভারসেশন করবে যে দলগুলো থাকবে তাদের সাথে, তারপরে সে হচ্ছে তার চেয়ার ছাড়তে পারবে। এখন আর ওই দিন নাই যে আপনি বসছেন, খাইছেন, নেমে গেছেন। প্রত্যেকটা উপদেষ্টাকে অবশ্যই জানান দিতে হবে যে তারা কি কি কাজ করেছে, কিভাবে হচ্ছে আমার উপকার করেছে, কিভাবে হচ্ছে আমার অপকার করেছে, কতটুকু তার খরচ হয়েছে, প্রত্যেকটা হিসাব সোশ্যাল মিডিয়ায় হোক, মেইন স্ট্রিমে হোক দেওয়া পর্যন্ত সেই জায়গা থেকে কেউ নামতে পারবে না। নামবে অবশ্যই, দিয়ে তারপরে নামবে, তারপর যে ইচ্ছা বসুক তাকে আমরা প্রশ্নবিদ্ধ করব। তুমি আসলা, খাইলা, চলে গেলা, এটা তো হবে না। আমাদের এতগুলো রক্ত, এক একটা জীবনের মূল্য আপনার কোনো কিছু দিয়ে, বা আপনার বাবা মার কাছে আপনার মূল্য, একটা সন্তানের লাশ কাঁধে নেওয়ার মতো কষ্ট একটা বাবা মার কাছে আর কিছু হতে পারে না। আমি আজ পর্যন্ত যত শহীদ পরিবারের সাথে দেখা করছি, তারা আমার হাত ধরে কখনো বলেনি যে আমাকে সাহায্য করো। বলেছে আমার ছেলের মৃত্যুর বিচার চাই, আমার মেয়ের মৃত্যুর বিচার চাই, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না। আমাকে জড়ায় ধরে বলেছে যে তোমাকে ধরে আমার ছেলের গন্ধ পাচ্ছি। সেটার দায়ভার কে দিবে?
সেইটার যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতা না দিবে, হাদি ভাইয়ের মতো মানুষের মৃত্যুর বিচার না করবে, আপনি গদি ছাড়তে পারবেন না, ছাড়লে আপনি দেশ ছাড়তে পারবেন না। এটা ওপেন কথা। সেটার জন্য যদি আমাদের রাস্তায় দাঁড়াইতে হয়, আমরা রাস্তায় দাঁড়াবো, কোনো সমস্যা নেই। আমরা দাঁড়াইছি না, হাদি ভাই মারা যাওয়ার পরে কি ভিড় কম ছিল? আমরা এখানে ছিলাম না, আমাদের সামনে আসার প্রয়োজন মনে করিনি। আমরা পিছন থেকে সব দেখছি, সব করতেছি, কিন্তু আমরা আর কাউকে সুযোগ দিতে দিব না। ধন্যবাদ আপা, আমরা অনুষ্ঠান শেষ করব। তো শেষ করবার আগে আপনার শেষের কথাগুলো আমরা শুনতে চাই। সব কিছু মিলে আপনি বলুন আমাদের। শেষের কথা একটাই দুঃখ থাকলো, আমরা গণ অভ্যুত্থানের সফলতা নিয়ে কথা বললে, গণ অভ্যুত্থানের সফলতার জায়গা থেকে যদি দেখি, আমাদের দুইটি জিনিস ছিল। একটি হচ্ছে স্বৈরাচার সরকারের পতন, আরেকটি হচ্ছে সংস্কার। একটি পরিবর্তন আমরা দেখেছি, স্বৈরাচারের পতন, কিন্তু স্বৈরাচার যে আবার ক্রিয়েট হবে না, সেটির কোনো সংস্কার আমরা এখনো দেখিনি। সেই সংস্কারের আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আস্তে আস্তে মরে যাচ্ছে। কিন্তু তারপরেও ওই যে শেষ কথা ওইটাই, যেই আসুক সংস্কার করুক, পরিবর্তন চাই। আমার এতগুলো ভাইয়ের জীবনের বিনিময়ে যদি আমার দেশের সংস্কার না হয়, তাহলে বাংলাদেশ পরিবর্তন কোনোদিনই সম্ভব হবে না। ধন্যবাদ।